এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব। দলদাস কথাটা খুব শুদ্ধ ভাষা। ক্যাডার একেবারে পার্টির ক্যাডারের মতো আচরণ করছে, আর পুলিশ স্টেশনগুলো যেন তৃণমূলের পার্টি অফিসের মতো দেখাচ্ছে। পুলিশ যদি চটি চাটা হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকার এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য। একবার SIR এর বিরোধিতা, একবার CA এর বিরোধিতা, একবার পুলিশের এই ধরনের আচরণ, মানে কেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে না সেটা নিয়েই এবার প্রশ্ন উঠবে। পুলিশ তৃণমূলের পক্ষপাতিত্ব করবে আর মানুষ করবে চোর, ধর্ষক আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। বিরোধীদের ওপরে যে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে, এর নৈতিক দায় মুখ্যমন্ত্রী থেকে নিতে হবে। এতগুলো মৃত্যুর নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রী নিজে থেকেই পদত্যাগ করা উচিত আমার মনে হয়। উনি যদি পদত্যাগ না করেন মানুষ ওনাকে সরিয়ে দেবে। তারা যে করে হোক SIR আটকাতে চাইছে, কিন্তু এইভাবে SIR আটকানো যাবে না। হুমকি দিয়ে, কোর্টে গিয়ে, BLOদের আত্মহত্যার জিগির তুলে এভাবে আটকানো যাবে না। বরঞ্চ তারা একটা করে পদক্ষেপ নিচ্ছে এবং মানুষের, জনমানুষের রায় তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। সংখ্যালঘু ভাই বোনেদের মুখ্যমন্ত্রী সম্বোধন করছেন যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। অর্থাৎ তাদের তিনি মানুষ বলে মনে করেন না, তিনি পশু বলে মনে করেন। এর থেকে বড় অপমান আমার মুসলমান ভাই বোনেদের কেউ করতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া সত্যিই বাংলার লজ্জা। নমস্কার, আপনাদেরকে বিবিধ নিউজে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিরাজ। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের মাঝে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, বিশ্লেষক। উনি আমাদের সাথে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। স্যার, প্রথমত যে বিষয়টি নিয়ে আমি প্রশ্ন করব, যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকে চাই, পুলিশ ঠিক এমনটাই বলছেন, পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। দলদাস কথাটা খুব শুদ্ধ ভাষা। ক্যাডার একেবারে পার্টির ক্যাডারের মতো আচরণ করছে, আর পুলিশ স্টেশনগুলো যেন তৃণমূলের পার্টি অফিসের মতো দেখাচ্ছে। ফলে মানুষের পুলিশের প্রতি যে আস্থা, সেই আস্থায় চির ধরে গেছে। অনেক জায়গায় পুলিশও আক্রান্ত হচ্ছে, এবং এটা শুধু আপনি ওদের মানে বিরোধী তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে না, তাদের যারা ভোট ব্যাংক বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তাদের হাতেও পুলিশ আক্রান্ত হচ্ছে, আপনারাও ভালো করে জানবেন। সুতরাং পুলিশের যে বিশ্বাসযোগ্যতা সেটা চির ধরে গেছে এই ধরনের ক্যাডারের মতো আচরণের জন্য। পুলিশকে পুলিশ থাকতে হবে। পুলিশ যদি ক্যাডার হয়ে যায় তাহলে বোধহয় সম্ভবত পুলিশের আর দায়িত্বে থাকার অধিকার নেই। স্যার বলছি, একজন মহিলা পুলিশ বলছেন যে আপনারা আমাদেরকে চটি চাটা বলুন আর যাই বলুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। দাদা, ওনার সমস্যা নাই থাকতে পারে, বাংলার মানুষের সমস্যা আছে, কেন্দ্রের সরকারের সমস্যা আছে। পুলিশ যদি চটি চাটা হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকার এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য, কারণ চটি চাটা পুলিশ দিয়ে আর যাই হোক প্রশাসন চলে না। স্যার বলছি, পুলিশের ওয়েলফেয়ার যে মানে কমিটি, সেখান থেকে একটা উন্নয়নমূলক তারা একটা সভা করেছিল, সেখানে কি কোনোভাবে এই যে রাজনৈতিক তারা দিক তুলে ধরছে, তারা রাজনৈতিক বিষয়টা সামনে আনছে, পুলিশের এতে কি পুলিশের নিরপেক্ষতাটা ক্ষুণ্ণ হচ্ছে না? না না, তারা যদি চায় সরাসরি তৃণমূলে যোগ দিয়ে নির্বাচনে নামুক না। পুলিশ হয়ে সেজে কেন আছে? পুলিশ সেজে থেকে তৃণমূল করব এটা বোধহয় ঠিক নয়। আজকে এই পুলিশের তৃণমূলীকরণের জন্যই এত অপরাধ। মনে করবেন আরজি করে যে লোকটি ধর্ষণ এবং খুন করেছিল সেই লোকটি কিন্তু পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার ছিল, এটা মনে রাখতে হবে। সুতরাং পুলিশের এই তৃণমূলীকরণের হাত থেকে বাংলার মানুষকে বাঁচানো প্রয়োজন, এটা বাংলার প্রতিটা মানুষ মনে করছে, এবং এই জন্যই তৃণমূল ওই চোরাবালিতে ডুবে যাচ্ছে। আমি আগের দিন আপনার ওখানে বলেছিলাম না, এটাও একটা কারণ। তৃণমূল কার্যত আত্মঘাতের পথে হাঁটছে। নীরোৎসী চৌধুরী একটা বই লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি। আজ উনি থাকলে হয়তো দ্বিতীয় সংস্করণ বার করতেন, আত্মঘাতী তৃণমূল। স্যার বলছি, তারা এমনটা বলছেন যে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্য আমাদের লড়াই, আর আমাদের লড়াই তখনই শেষ হবে যখন 26-এ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবেন। দেখুন, ওনাদের দাবিদের জন্য লড়াই করতে হলে ওরা রাস্তায় নেমে আন্দোলন করুন। যদি দাবির জন্য কোনো লড়াই করতে হয়, সেটা পুলিশের উর্দি পরে করা ওনার সাজে না। তাহলে পুলিশের উর্দি, পুলিশের পদ থেকে পদত্যাগ করে রাস্তায় নেমে আন্দোলন করুন। কিন্তু মুশকিল হচ্ছে 26-এ তো পরিবর্তন একেবারে অবশ্যম্ভাবী। তখন এই পুলিশগুলোই তো সাসপেন্ড হবে, সেটা তারা ভেবে দেখেছেন? তারা যখন তাদের এইসব ফুটেজ তো থেকেই যাবে, তারা যদি কালকে সাসপেন্ড হন তখন তাদের কেরিয়ারের কি হবে সেটা কি এই পুলিশ অফিসাররা ভেবে দেখেছেন একবারও? স্যার বলছি, বিরোধীরা বারংবার পুলিশকে দলদাস বলেছেন এবং পুলিশ এর আগের দিন ঠিক এই কথাটিতেই শিলমোহর দিলেন। আমি তো বলছি দলদাস অত্যন্ত শুদ্ধ ভাষা। তৃণমূলের ক্যাডার
দলদাস কিচ্ছু না, তৃণমূলের ক্যাডার। এর মধ্যে কোনো দলদাসের মধ্যেও একটা কি বলবো, একটা দাসত্বের মধ্যেও একটা কি বলবো, একটা আনুগত্যের ব্যাপার থাকে। এই ফানুগত্য নেই কিছু, পাতি তৃণমূলের ক্যাডার হয়ে গেছে পুলিশের উড্ডি পড়ে তৃণমূলের ক্যাডাররা করছে, মানুষ মনে করছে। এবং এই জন্য দেখবেন আবার প্রচুর সংখ্যালঘু ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, তারা পুলিশকে দেখলে বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে, তাদের হাতে পুলিশ আক্রান্ত হচ্ছে। আপনি ভেবে দেখুন, যে সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক বলে হচ্ছেন, তাদের হাতে কেন পুলিশ আক্রান্ত হচ্ছে? পুলিশের বিশ্বাসযোগ্যতা চলে গেছে, পুলিশ ধর্ষণ আটকাতে পারছে না, পুলিশ খুন আটকাতে পারছে না, পুলিশ তৃণমূলের নেতাদের পেছন পেছন ঘুরছে, সেটা নিয়েই তারা ব্যস্ত আছে। এমন হলে তো মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস উঠে যাবে পুরো। এমন হলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। কারণ পুলিশ যখন দলদাস বা তৃণমূলের ক্যাডার হয়ে যায়, তখন সে পুলিশের দায়িত্বে থাকতে পারে না। যখন পুলিশ থাকে না, তখন আর তাকে পুলিশের দায়িত্বে রাখা মানে সংবিধানের প্রতি অমর্যাদা হবে। এটা বড় উদাহরণ। তো উদাহরণ মানে অস্ত্র তুলে দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের হাতে রাষ্ট্রপতি শাসন জারি করার, যে একের পর একবার SIR এর বিরোধিতা, একবার CA এর বিরোধিতা, একবার পুলিশের এই ধরনের আচরণ। মানে কেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে না, সেটা নিয়েই এবার প্রশ্ন উঠবে। স্যার বলছি, এই যে পুলিশের এই সমস্ত কথাবার্তাগুলির ফলে বোঝা যাচ্ছে যে 26-এর যে ইলেকশন হবে তাতে পক্ষপাতিত্ব হতে পারে। দেখুন, পক্ষপাতিত্ব পুলিশ করবে, কিন্তু মানুষও করবে, এটা মনে রাখবেন। আজকের লড়াইটা মানুষের সাথে পুলিশের, এবং এই মানুষও কিন্তু পক্ষপাতিত্ব করবে চোরেদের বিরুদ্ধে, পক্ষপাতিত্ব করবে ধর্ষকদের বিরুদ্ধে, পক্ষপাতিত্ব করবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যারা তাদের চাকরি খেয়ে নিচ্ছে। সুতরাং লড়াইটা শুধু পুলিশের নয়, পুলিশ তৃণমূলের পক্ষপাতিত্ব করবে, আর মানুষ করবে চোর, ধর্ষক আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। স্যার বলছি, দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করব, আমাদের নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণগড়ের একজন মহিলা বিএলও, উনি আত্মহত্যা করেছেন, এবং পুলিশের সূত্রে খবর যে বিএলওর ঘরের থেকে নাকি সুইসাইড নোট পাওয়া গেছে, এবং সেই সুইসাইড নোট জনসমক্ষে এনে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে এর কারণ ইলেকশন কমিশনের চাপ তিনি নিতে পারেননি, এর কারণে তিনি সুইসাইড করেছেন। এই যে কোনো মৃত্যুকে একটা রাজনৈতিক দিকে ঠেলে নিয়ে আসা, এটাকে কেমনভাবে দেখছেন আপনি? না, রাজনৈতিক দিকে ঠেলে নেওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই, কারণ মৃত্যু তো মৃত্যুই এবং দুর্ভাগ্যজনক। তার জন্য কেউ দায়ী থাকলে তার দিকে আঙুল তোলার মধ্যে কোনো অসুবিধে নেই। কিন্তু এক্ষেত্রে ঠিক যেমন আমরা দেখেছিলাম সিঙ্গুরে যে মেয়েটি মারা গেছিল, সে ব্যাপারে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাপসী মালিক সম্ভবত তার নাম, এবং তার সেই আন্দোলনে আঙুল উঠেছিল CPM এর নেতাদের দিকে। আজকে কিন্তু রাজ্যের প্রশাসনে তৃণমূল আছে, আর এই যে মৃত্যুর যে মূল দায় যদি কারো দিকে নৈতিকভাবে তুলতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একটি প্রশাসনিক সভায় বলেছিলেন যে বিএলওরা যেন মনে রাখেন তারা রাজ্য সরকারের কর্মী, যেন ভোটার লিস্ট থেকে একজন ভোটারের নামও বাদ না যায়। এর অর্থটা কি? যদি কোনো অবৈধ ভোটার থাকে, যার ভোটার লিস্টের নাম থাকে, তাদের নাম বিএলওরা কাটতে পারবেন না, মুখ্যমন্ত্রী বলছেন। যদি বিএলওরা তাদের নাম না কাটেন, তাহলে তো তাদের দায়িত্বের প্রতি অমর্যাদা করা হবে। যদি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদের নাম থাকে ভোটার লিস্টে, বিএলওরা তাদের কাটতে পারবেন না বা তাদের ব্যাপারে রিপোর্ট করতে পারবেন না, সেটা মুখ্যমন্ত্রী বলছেন। কারণ তিনি 21শে জুলাইয়ের সভায় তো স্পষ্ট বলেছেন, একজন বাঙালির নামও যদি বাদ যায়, তাহলে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবেন। তাই ইলেকশন কমিশনের হয়েই তো কাজ করছেন আজকে এই বিএলওরা। তাহলে তারা কি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম কাটতে পারবেন না? কারণ প্রতিটা বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু বাঙালি। মুখ্যমন্ত্রী তো স্পষ্ট ভাষায় বলছেন, একজন বাঙালির নাম কাটা গেলেও তিনি ঘেরাও করবেন ইলেকশন কমিশনের অফিস। সুতরাং এই যে মৃত্যু হচ্ছে, বিএলওদের ওপরে যে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে, এর নৈতিক দায় মুখ্যমন্ত্রী থেকে নিতে হবে। এতগুলো মৃত্যুর নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রী নিজে থেকেই পদত্যাগ করা উচিত আমার মনে হয়। উনি যদি পদত্যাগ না করেন, মানুষ ওনাকে সরিয়ে দেবে, সেটা অন্য কথা। তার আগে তার এই নৈতিক দায় নিয়ে, যেহেতু উনি প্ররোচনা দিয়েছেন, বিএলওদের আক্রমণ করেছেন এবং মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করেননি, কার্যত তিনি পার্টির নেতা থেকে গেছেন, রাজ্যের নেতা হতে পারেননি। তো সে তার দায় তার নেওয়া উচিত। অন্যর দিকে আঙুল তুলে কোনো লাভ নেই, তার দায়টা নিজের দিকে আসছে। তিনি প্ররোচনা দিয়েছেন, যেই কজন বিএলও মারা গেছে সেই মৃত্যুর নৈতিক দায় মুখ্যমন্ত্রী।
স্যার বলছি, এর আগেও প্রদীপ করের মৃত্যুকে ঘিরে চারিদিকে আলোচনা ছড়িয়েছিল এবং তারও ঠিক মৃত্যুর পরে তার ঘরের থেকে সুইসাইড নোট পাওয়া যায়। কোথাও গিয়ে কি এই ঘটনাগুলি একের পর এক যেগুলো ঘটছে সেগুলো কাকতালীয়ভাবে কোনো মিল পাওয়া যাচ্ছে? দেখুন, কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করার আমি একেবারেই পক্ষে নই, কিন্তু মানুষের সন্দেহ হচ্ছে এই কারণে প্রদীপ করের সম্ভবত হাতে আঙুল ছিল না, তিনি সুইসাইড নোট, প্রত্যেকটা সুইসাইড নোটেই ইলেকশন কমিশনকে দায়ী করা। অদ্ভুত ব্যাপার এটা। এবার এটা কি মৃত্যু না হত্যা, এটা প্রশ্ন উঠে যায়। প্রথম কথা, এটা নিয়ে সত্যিই পরবর্তীকালে তদন্ত হওয়া উচিত, এগুলো কি সত্যি মৃত্যু না হত্যা আমি কিছু বলছি না, কিন্তু এটা নিয়ে তদন্ত হওয়ার দরকার আছে। কিন্তু এই মৃত্যু তো মৃত্যুই, সেটা হত্যা হলেও মৃত্যু, সেটা এমনি মৃত্যু হলেও, আত্মহত্যা হলেও মৃত্যু। তো সেখানে দাঁড়িয়ে এর নৈতিক দায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিতে হবে। ঠিক যেমন যখন সিঙ্গুরে মেয়েটির ধর্ষণ হয়েছিল তখন নৈতিক দায় বুদ্ধদেব ভট্টাচার্যের ছিল, আজকে বিএলও যারা মারা যাচ্ছেন তার নৈতিক দায় মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা বলুন তো, বিহারে তো কিছুদিন আগে এসআইআর হলো, নির্বাচন হলো, একজন বিএলও কি আত্মহত্যা করেছেন ওখানে? এই ইলেকশন কমিশনেই তো বিহারে এসআইআর করেছেন। তাহলে পশ্চিমবঙ্গে কেন এতগুলি বিএলওর মৃত্যু হচ্ছে? তার মানে গাফিলতিটা পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যর্থ হচ্ছে। এটা উদাহরণ আপনাকে দিচ্ছি, ইলেকশন কমিশন বলেছে সমস্ত ডেটা যেটা কালেক্ট করা হয়েছে 4 ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে, অথচ আমি শুনছি যে বিএলওর উপর চাপ সৃষ্টি করছে রাজ্য সরকারের প্রশাসনিক অফিসিয়ালরা যে এটা 25শে নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে। ইলেকশন কমিশন যেখানে 4 ডিসেম্বরের টাইমলাইন দিচ্ছেন, তাহলে কেন স্বতঃপ্রণোদিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অফিসিয়ালরা তাদের 25শে নভেম্বরের ডেডলাইন দিচ্ছেন? এটা কি অযৌক্তিক চাপের একটা উদাহরণ নয়? দ্বিতীয় হচ্ছে, বিহারে আমরা দেখেছি ডেটা অপারেটর দেওয়া হয়েছিল যারা অত ডিজিটাল সেভি নয়, ডেটা অপারেটরের সাহায্য নেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তার কোনো প্রভিশন রাখা হয়নি। অনেক বিএলওই তো ডিজিটালি সেভি নন, তারা ডেটা আপলোড করতে অসুবিধা হচ্ছে। আসলে এদের মানে কার্যত এদের স্কেপগোট করছে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য কি? তারা এসআইআর আটকাতে চায়। কেন তারা এসআইআর আটকাতে চায়? কারণ তারা বুঝতে পারছে এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। 2 ধরনের ভুয়ো ভোটার আছে, একটা হচ্ছে মৃত ভোটার আর একটা হচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভোটার। এই ভোটারদের নাম যদি বাদ যায় তাহলে ভোটার লিস্ট থেকে যেটা এস্টিমেট পাওয়া যাচ্ছে, আবার বলছি এস্টিমেট, সত্যি মিথ্যে আমরা হলেই বুঝতে পারবো, 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। সেটা যদি হয়, তৃণমূল কংগ্রেসের যেখানে 2024-এর নির্বাচনে প্রধান বিরোধী দলের সাথে ফারাক হচ্ছে 43 লাখেরও কম ভোটের, সেখানে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এসআইআরের চোরাবাড়িতে ডুবে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর যেহেতু এসআইআরের চোরাবাড়িতে ডুবে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা যে করে হোক এসআইআর আটকাতে চাইছে, কিন্তু এইভাবে এসআইআর আটকানো যাবে না। হুমকি দিয়ে, কোর্টে গিয়ে, বিএলওদের আত্মহত্যার জিগির তুলে এভাবে আটকানো যাবে না। বরঞ্চ তারা একটা করে পদক্ষেপ নিচ্ছে এবং জনমানুষের রায় তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন বিএলওদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের গদি বাঁচানোর জন্য। এভাবে গদি সিপিএমও বাঁচাতে পারেনি, বুদ্ধদেববাবুও পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন বলে আমার মনে হয় না। স্যার বলছি, যে কোনো ব্যক্তি যখন আত্মঘাতী হয় এবং তার কাছে যে সুইসাইড নোটটি পাওয়া যায় সেগুলো নিয়ে খুঁটিয়ে দেখার দায়িত্ব তো পুলিশের। সেগুলো ঠিকভাবে বিচার করবে যে এটা সত্যিই তার সুইসাইড নোট নাকি, সেগুলো ফরেন্সিক টেস্ট হবে। কিন্তু এই সমস্ত কিছু হওয়ার আগে, তদন্ত হওয়ার আগেই মুখ্যমন্ত্রী সেই সুইসাইড নোটটি জনসমক্ষে সোশ্যাল মিডিয়াতে উনি ছেড়েছেন। এটা কি পুলিশের ঠিক হয়েছে যে মুখ্যমন্ত্রীর হাতে সেই সুইসাইড নোটের অ্যাক্সেসটা দেওয়া যাচাই করার আগে? আপনি পুলিশকে পুলিশ বলে মনে করছেন? পুলিশ তো তৃণমূলের ক্যাডার হয়ে গেছে, তাই জন্য মৃত্যুকে ওরা ব্যবহার করতে সাহায্য করছে রাজনৈতিক প্রচারের জন্য। ওরা ভাবছে প্রচার হচ্ছে, অ্যাকচুয়ালি বিরুদ্ধে প্রচার হয়ে যাচ্ছে তৃণমূলের। যে কোনো মৃত্যুর তদন্ত হওয়ার আগে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত স্বরূপ, যিনি যদি বলছেন সিআইডি তদন্ত হবে, তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা একটা দিক ছিল। পুলিশ যে আচরণ করছে, মানুষের পুলিশের ওপর বিশ্বাসযোগ্যতা দিন দিন কমে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ট্র্যাডিশনাল ভোট ব্যাংকেরও পুলিশের ওপর বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। দুর্গাপুরে একটি মেয়ে যখন ধর্ষিতা হচ্ছেন, তখন পুলিশ কেন তাকে সুরক্ষা দিতে পারল না সেই প্রশ্ন না তুলে মুখ্যমন্ত্রী মেয়েদের উপদেশ দিচ্ছেন
রাত 8টার পর ঘর থেকে বার না হতে। এই হচ্ছে পুলিশের অবস্থা। এটা তো পুলিশের অকর্মণ্যতা প্রমাণ করে যে পুলিশ মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ। পুলিশ কি করে মেয়েদের সুরক্ষা দেবে? তারা তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে কাজ করছে, রাজনৈতিক সভায় থাকছে দাঁড়িয়ে পুলিশের বড় বড় কর্তারা, এবং পুলিশের আচরণ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচারে, এবং আপনিও কিছু উদাহরণ দিলেন, আমি জানি না দেখিনি ঘটনাগুলো, কিন্তু এরকম তো অনবরত হচ্ছে। ফলে পুলিশের বিশ্বাসযোগ্যতা নেই। আমি যেটা ভয় পাচ্ছি, পরবর্তীকালে নতুন সরকারের এই পুলিশের সবাই সাসপেন্ড হবে, তাদের কেরিয়ারের 12টা বেজে গেল। তারা কেনই আত্মঘাতের পথে হাঁটছে, নিজের কেরিয়ারকে জলাঞ্জলি দিচ্ছে এভাবে ক্যাডারের মতো আচরণ করে, তারাই বলতে পারবেন। এখন পুলিশ যদি পুলিশের মতো আচরণ না করে, তারা যদি অপরাধীর মতো আচরণ করে বা কোনো দলের ক্যাডারের মতো আচরণ করে, তাদের উর্দি ছেড়ে রাজনীতিতে নামা উচিত। আমি এইটুকুই বলবো। স্যার বলছি, রাজ্যে তো আরও দুর্নীতি হয়েছে, ধর্ষণের মতো এত কাণ্ড ঘটেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সরকারকে দেখিনি এতটা তৎপর হতে। এই মৃত্যুগুলোকে নিয়ে সরকার যতটা তৎপর হচ্ছে, ওই এসআইআরকে দায়ী করছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন 50 কোটি টাকা পাওয়া গেল, সেটা কিন্তু ইডি উদ্ধার করেছিল, রাজ্য সরকারের পুলিশ করতে পারেনি। জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হলেন রেশন কেলেঙ্কারিতে গরিবের খাবার চুরির জন্য, তখন সেটাও কিন্তু সিবিআই ইডির হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তা পুলিশকে এ ব্যাপারে তৎপর হতে দেখা যায় না। তাদের তৎপরতা, এই জন্যই বলেছি, পুলিশ কার্যত তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। তাদের তৎপরতা হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দেওয়া যায় কি করে রাজনৈতিক প্রচারের জন্য। তা সেই পুলিশে কে ভরসা করবে? পুলিশ তো তাদের জনগণকে সুরক্ষা দিতে পারছে না। এবং এই জনগণ বলতে আমি মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের কথা বলছি। ভোট ব্যাংকের সাথে আপনি কয়েকটা ইন্টারভিউ করুন, যারা মহিলা আছেন, সংখ্যালঘু শ্রেণীর মানুষ আছেন, ইন্টারভিউ করুন, পুলিশ দিয়ে তাদের কী ধারণা আপনি বুঝতে পারবেন। পুলিশ টাকা খায়, পুলিশ দুর্নীতিগ্রস্ত, পুলিশ আমাদের প্রোটেকশন দিতে পারে না, পুলিশ হ্যারাস করে, এটাই তো মূল বক্তব্য। কারণ পুলিশের কোনো, মুখ্যমন্ত্রীরও কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর নেত্রী হিসেবে, আর পুলিশেরও প্রশাসক হিসেবে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এটা একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গভীর রাতের পরই নতুন ভোর আসে, একটা গভীর রাতের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ এখন চলেছে, সুতরাং নতুন ভোরের আর দেরি নেই, এইটুকু আমি বলতে পারি। স্যার বলছে, পশ্চিমবঙ্গের প্রশাসনেরও তো এই বিষয় নিয়ে বেশি তৎপরতা। এর আগে যে বিষয়গুলো ঘটেছে তারাও তো সেই বিষয়ে এত তৎপর ছিল না, যে তৃণমূল কংগ্রেস এই বিষয়গুলি নিয়ে এতটা তৎপর। কারণ যারা অপরাধ করছে তারা তৃণমূলের ভোট ব্যাংক ছিল। অপরাধ মূলত করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা বলে আমার বিশ্বাস, তদন্ত হওয়া উচিত। এদের অনুপ্রবেশের জন্যই এত অপরাধ পশ্চিমবঙ্গে বাড়ছে। সেখানে তৃণমূলের নেতারা এনসিআরবি রিপোর্ট, যে রিপোর্ট বিজেপি সরকার তৈরি করেছে, এদিকে তারা বিজেপিতে বিশ্বাস করেন না, বিজেপির ওপর আস্থা নেই। অন্যদিকে তারা এনসিআরবি রিপোর্ট বিজেপি সরকারের নিয়ে তাদের হাতিয়ার করে ঘুরে বেড়াচ্ছেন। দেখো এনসিআরবি রিপোর্টে আমরা দেখছি সেফ, কিন্তু যেটা আমাদের দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছেন। এনসিআরবি রিপোর্ট কি বললো সেটা বড় কথা নয়। আমেরিকার নির্বাচনে জো বাইডেন চেষ্টা করেছিলেন বলার জন্য আমেরিকার অর্থনীতি খুব ভালো করছে বিভিন্ন রকম অর্থনীতির রিপোর্ট দেখিয়ে। মানুষ সেটা মনে করেননি বলেই ডোনাল্ড ট্রাম্প জিতে এসছেন, জো বাইডেনের পরাজয় ঘটেছে। এইসব রিপোর্ট দিয়ে নির্বাচনে জেতা যায় না। মানুষ, মেয়েদের আপনি যে কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করুন, তারা কি সুরক্ষিত অনুভব করছে পশ্চিমবঙ্গের বুকে? সংখ্যালঘুদের জিজ্ঞেস করুন, পুলিশ কি তাদের যথাযথ দায়িত্ব পালন করছে না তাদের হ্যারাস করছে? উত্তরটা পেয়ে যাবেন। মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে এই তৃণমূল নেতাদের প্রতি এবং তৃণমূল কর্মী পুলিশদের প্রতি। কারণ কর্মী বলছি, তারা কর্মীর মতো আচরণ করছে বলে মানুষ বীতশ্রদ্ধ পুরো। পুলিশ এবং পুলিশ মন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী, এটা মনে রাখবেন। এবং পুলিশ যখন ব্যর্থ হচ্ছে, তার নৈতিক দায় মুখ্যমন্ত্রীর ওপর আসছে। সুতরাং পশ্চিমবঙ্গ একটা ফেইল্ড স্টেট, খুব স্পষ্ট ভাষায় বলছি, ফেইল্ড স্টেট। এবং ফেইল্ড স্টেট যখন কোনো রাজ্য হয়ে যায়, সেখানে বিনিয়োগ আসে না। সেই জন্য পশ্চিমবঙ্গের চাকরি বাকরির সুযোগ তৈরি হচ্ছে না। কে বিনিয়োগ করবে এই রাজ্যে? যে রাজ্যে পুলিশ সুরক্ষা দিতে পারে না নাগরিকদের, তারা বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে তার কি গ্যারেন্টি আছে? যখন এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা এসে তোলাবাজি করতে শুরু করবে, যখন তারা বিভিন্ন অপরাধ করবে তাদের ভাগের বকরা বাড়ানোর জন্য, তখন তাদের সুরক্ষা কে দেবে? কোন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবে? চাকরি বাকরি হবে কী করে? মানুষের রোজগার হবে কী করে? সংখ্যালঘু শ্রেণীর ভাই বোনেদের বা রোজগার হয় কী করে? তাদের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, তাদের রোজগার কি বেড়েছে তৃণমূলের গত 11 বছরে, নাকি তারা আগের থেকে ভালো আছেন তৃণমূলের গত 11 বছর? তারা নিজেদের প্রশ্ন করুন, তাদের কি লাভ হয়েছে এতে? আজকে সংখ্যালঘু ভাই বোনেদের মুখ্যমন্ত্রী সম্বোধন করছেন যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। অর্থাৎ তাদের তিনি মানুষ বলে মনে করেন না, তিনি পশু বলে মনে করেন। এর থেকে বড় অপমান আমার মুসলমান
মুসলমান ভাই বোনেদের কেউ করতে পারতো না। এই রাজ্য হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজ্য, যিনি হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে যার নেতৃত্বে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল আজাদ হিন্দ ফৌজে। স্বাধীনতায় হিন্দুদের যতটা কন্ট্রিবিউশন, মুসলমানদের ঠিক ততটাই কন্ট্রিবিউশন। সুভাষচন্দ্র বসু দেখুন, সুভাষচন্দ্র বসুর সাথে শাহনাজ খান থেকে শুরু করে আবিদ হাসান থেকে শুরু করে শওকত আলী বালি, কত মুসলমান সহযোদ্ধা ছিল তার হিন্দুদের পাশাপাশি। তো এই লড়াইটা মুসলমান হিন্দুর ঐক্যবদ্ধ লড়াই, ভারতের স্বাধীনতার লড়াই। মুসলমানদের এই সম্মান বাংলা দিয়ে এসছে বরাবর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই বাংলার বুকে দাঁড়িয়ে যদি যে মুখ্যমন্ত্রী মুসলমানদের কোনো পশুর সাথে তুলনা করেন, তার আর যাই হোক বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা নেই। তিনি বাংলার লজ্জা, বাঙালি লজ্জিত হচ্ছে তার আচরণে এবং সারা পৃথিবীর কাছে তিনি লজ্জিত করছেন। এবং তিনি লন্ডনে গিয়েও বলে এসছেন ব্রিটিশ শাসনের জন্য নাকি বাঙালি গর্বিত। না, ব্রিটিশ শাসনের জন্য কোনো বাঙালি গর্বিত নয়, শুধু তারাই গর্বিত যারা সাহেবদের চটি চাটা, তারাই গর্বিত। মুখ্যমন্ত্রীর চটি চাটা অনেক ব্যক্তিত্ব আছেন, আমরা এখন বুদ্ধিজীবীদের দেখতে পাই। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কি ব্রিটিশ সাহেবদের চটি চাটা হয়ে গেছেন? বাংলার মানুষ প্রশ্ন করছে, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার অধিকার তাদের কে দিয়েছে? এই মুখ্যমন্ত্রী তার প্রতি পদক্ষেপে বাঙালিকে লজ্জিত করছে। যে বাঙালি গর্ব করত বাংলার বিভিন্ন মনীষীদের নিয়ে, বিভিন্ন নেতাদের নিয়ে, যে বাংলার বুকে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রীকে পেয়েছি, রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে আমি কথা বলছি, যে বাংলার বুকে আমরা জ্যোতি বসুর মতো মুখ্যমন্ত্রীকে পেয়েছি, বহু বিতর্ক আছে তাকে নিয়ে, তাও তার কথা বলছি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মুখ্যমন্ত্রীকে পেয়েছি, প্রফুল্লচন্দ্র সেনের মতো সৎ মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, সেই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া সত্যিই বাংলার লজ্জা। বাংলা 100 বছর পিছিয়ে গেছে গত এই 14 বছরের শাসনে বলে আমার মনে হয়।